খুবই অসুস্থ। ওনার চোখে সেলাই হয়েছে। ইমিডিয়েটলি চোখ তো ভালো কোনো সেলাই কাটার পর তবেই বোঝা যাবে, খুব সেন্সিটিভ জায়গা। পায়েও চোট লেগেছে। এবার বাড়ির লোকেদের এখনো পর্যন্ত এক্স রে রিপোর্ট কি সেটা দেওয়া হয়নি, অন্যান্য কোনো রিপোর্ট দেওয়া হচ্ছে না। এবার সিটি স্ক্যানে কি আছে সেটাও দেয়া হচ্ছে না। এটা তো বাড়ির লোককে তো দেওয়া উচিত। বাবা জানতে চাইবেন না? বাবা জানতে পারবেন না? বাবা তো থার্ড ওপিনিয়ন কিছু নিতে পারেন, তার তো ছেলে। বাকি ছাত্র কি রাজনীতি করে, কি সমস্যা হয়েছিল, ওটা তো পরের প্রশ্ন। সরকারের উচিত যে ইমিডিয়েটলি হাসপাতাল কর্তৃপক্ষকে বলা যে ছেলেটি যা যা মেডিকেল রিপোর্ট আছে বাবার হাতে দেওয়া। তার কারণ বাবা জানতে পারলে তবেই তো তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। একটি দৈনিক পত্রিকায় বেরোলো যে কোনো ফ্র্যাকচার হয়নি, অথচ বাবা জানতে পাচ্ছেন না। সে ছেলেটির তো জ্ঞান আছে, তিনিও জানতে পাচ্ছেন না যে তার পায়ে কোনো ফ্র্যাকচার আছে কিনা, হেয়ার ক্র্যাক আছে কিনা, বড় ফ্র্যাকচার আছে কিনা, কি অবস্থা, চোখের রিপোর্ট কি, এইগুলো বাড়ির লোক কেউ জানে না। আর সে তো মাঝে মাঝে তার সেইভাবে রেস্ট নিচ্ছেন, তিনি ট্রমায় ভুগছেন। কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তো তার এখন থাকবে না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে এই জায়গায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং উপাচার্যকে বেশিভাবে এই ছাত্রদের পাশে দাঁড়াবার প্রয়োজন। সরকারেরও ছাত্রদের পাশে থাকার প্রয়োজন। আমরা সবাই জানি শিক্ষার আঙিনায়, শিক্ষা ক্ষেত্রে রক্তপাত একেবারেই কাম্য নয়। শান্তি আমরা চাই, কিন্তু কোনো কারণে যদি এই রকম কোনো অবস্থার সৃষ্টি হয় সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে, রাজ্যপাল এখানে আচার্য তাকে এগিয়ে আসতে হবে এবং উপাচার্যকে এগিয়ে আসতে হবে। তার কারণ এই অবস্থা তো কন্টিনিউ চলতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক অভিযোগ থাকতেই পারে। কি করছেন উপাচার্য? তিনি তো সবাইকে ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে এখানে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের এক স্বনামধন্য প্রতিষ্ঠান শিক্ষায়। এখান থেকে যে উৎকর্ষতা, তার মধ্যে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করা ছাত্রছাত্রীরা তারা এখানে শিক্ষা লাভ করেন। তার পরিবেশ যদি প্রত্যেক দিন কলুষিত হয় তাহলে ভালো ভালো ছাত্রছাত্রীরা এখানে পড়তে পাঠাবার আগে তাদের বাবা মাদের ভাবতে হবে। যে ভদ্রলোকের ছেলে আজকে এই হাসপাতালে ভর্তি আছেন, তার যদি অন্য কোনো ছেলে থাকে তিনি কি যাদবপুরে পড়তে পাঠাবেন? ছাত্ররা তো দাবি করবে, ছাত্ররা তো অন্যায়ের প্রতিবাদ করবে। শিক্ষামন্ত্রী, উপাচার্য তাদের তো খুব ধৈর্য সহকারে এই বিষয়টি তাদের আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে। প্রত্যেকের শেখা উচিত যে ভারতবর্ষের মাটিতে এই উদাহরণ আছে। সেই উদাহরণটি হলো ইন্দিরা গান্ধীর সামনে। আপনারা খুব বড় নেতা হিসাবে যাকে জানেন, সীতারাম ইয়েচুরি, তিনি ছাত্র ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের। ইন্দিরা গান্ধীর পদত্যাগ চেয়েছিলেন। ইন্দিরা গান্ধী বলেছিলেন, কেন আমাকে পদত্যাগ করতে বলেছো, পদত্যাগপত্র আমার সামনে পড়ো। এটা সীতারাম ইয়েচুরি পড়েন, তার সাথীরা পড়েন। ইন্দিরা গান্ধী পদত্যাগ করে বলেন যে গণতন্ত্রের সূত্রপাত এই কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে শুরু হয়, সেখান থেকেই রাষ্ট্র নেতারা তৈরি হন। অতএব সেই পরিসর ছাত্রছাত্রীদের দেওয়া প্রয়োজন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে করিয়ে দিই, ওই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভেতরে ডক্টর মনমোহন সিং তিনি বক্তৃতা দেবেন, ছাত্ররা বাধা দিলেন, না আপনি বক্তৃতা দিতে পারবেন না। তিনি চুপ করে থাকলেন। ছাত্ররা বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ যখন থেমে গেল তিনি বললেন, এতক্ষণ আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, এটা আপনাদের অধিকার, এবার আমি বক্তব্য রাখবো, এটা আমার অধিকার।
এবং তিনি বক্তব্য রেখেছিলেন। রাজীব গান্ধী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, হাসমি তখন মারা গিয়েছে। রাজীব গান্ধী যখন ক্যাম্পাসে ঢুকলেন তখন সেই সময়কার ওখানকার ইউনিয়নের ছাত্র নেতারা বিক্ষোভ দেখালেন যে শিল্পী মারা গেছে, গণতান্ত্রিক পরিবেশ নেই, আপনি গণতন্ত্র মানছেন না, আপনি একনায়কতন্ত্র চালাচ্ছেন, আপনার কাছে কোনো কথা বলা যায় না, আপনি খুনি প্রধানমন্ত্রী, আপনি সঠিক নন, আপনি গণতন্ত্র মানেন না, গণতন্ত্র মানেন না, আমি এটা বলিনি, গণতন্ত্র মানেন না। রাজীব গান্ধী সব শোনার পর বললেন, শিল্পীর মৃত্যু সৃষ্টিকে ধ্বংস করে, আইনানুগ ব্যবস্থা হবে। কিন্তু আপনাদের ছাত্রছাত্রী যে বন্ধু, তাদের আমি বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনারা বলছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্র মানে না। সত্যিই যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্র না মানতেন, যদি স্বৈরতান্ত্রিক মনোভাব থাকতো, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনারা কি এই প্রশ্নগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে করতে পারতেন? পারতেন না। রাজীব গান্ধীকে এবার সবাই মিলে, ওই হল একেবারে চুপ করে গেল, সবাই মিলে এবার তাকে গাড়িতে, তার সম্পর্কে জয়ধ্বনি দিয়ে গাড়িতে তুলে দিলেন। আমি বাত্যবাবুর কাছে আবেদন করব, আপনি বাংলার কৃষ্টি সংস্কৃতির জায়গা, বাংলার শিক্ষার ক্ষেত্র, এই বাংলা ভারতবর্ষের বহু মানুষ তৈরি করেছেন, মনীষী তৈরি করেছেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় এক ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়, সারা বিশ্বের কাছে এখানকার উৎকর্ষতা প্রমাণ দেয় যে যাদবপুর এমনি ছোটখাটো জায়গা নয়। তাদের ছাত্রছাত্রীরা কে দোষ করেছে, কে দোষ করেনি, কি কারণে এটা হয়েছে, সবকিছু ভুলে আপনি ছাত্রছাত্রীদের কাছে এসে এই হাসপাতালে আসুন, আহত হয়ে যারা ভর্তি আছে, যারা বাড়িতে আছে, তাদের দেখতে যান। আর ছাত্রছাত্রীদের বলবো, ওই দিন যারা শিক্ষকরা আহত হয়েছেন বলছেন, আপনারাও দল মিলে, প্ররোচনা বাদ দিয়ে, কেউ যদি প্ররোচিত করে তাতে পা দেবেন না, আপনারাও দেখতে যান। আমি চাই এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেই রকম অ্যাটমসফিয়ার তৈরি হোক। কারণ এইখানে একটি ছেলে মারা যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, নদিয়ায় যে ছেলেটি মারা গেছিল, তার বাবা আমাকে স্টেশনে দাঁড়িয়ে কাঁদছিলেন, বলছিলেন যে পরের ছেলে আমি কোনো ভালো জায়গায় পড়তে পাঠাবার কথা ভাববো না। অতএব সবাই মিলে, ছাত্র ছাত্রী এখানে যারা আছেন, সবাই মিলে আমাদের ভাবতে হবে যে যাদবপুরের মতো জায়গায় যাতে আর কোনো রক্ত না ঝরে, এখান থেকে যাতে শান্তির বার্তার মধ্যে দিয়ে সত্যিকারের শিক্ষা লাভ হয়। এবং ছাত্ররা তো বিভিন্ন সময় দাবি তারা করবেন, কোনো সময় ব্যাকরণ থাকবে, কোনো সময় ব্যাকরণ হয়তো থাকবে না, কিন্তু কর্তৃপক্ষকে ভাবতে হবে। আর পুলিশ প্রশাসনকে বলবো, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করে, আপনারা কেন সমস্ত ঘটনা দেখেন না, ভাবেন না? আর উপাচার্যকে বলবো, ওখানে যতগুলো বড় বড় হল আছে, সেখানে তো কেউ মিটিং করতে যেতে পারেনি। অতএব প্রথম থেকে একটা বাতাবরণ তৈরি করা প্রয়োজন। সেই বাতাবরণটা আমার মনে হয়েছে যাদবপুরের যে উৎকর্ষতা আছে, তাকে কোনোভাবে নষ্ট করে দেওয়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। বিশেষ করে শিক্ষা দপ্তর, রাজ্য সরকারকে ভাবতে হবে। আর ছাত্রছাত্রী ভাইদের কাছে আমি বলবো, দাবি দেওয়া থাকবে, কোনো অঘটন যাতে না ঘটে, আপনাদের মতো প্রতিভা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, এটা আপনারা ভাববেন। তার কারণ দুই তরফের মধ্যে আলোচনায় কোন সমস্যার সমাধান হয় না, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। সরকারকেও বলবো, বারে বারে চিঠি দিলে, আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা বারে বারে সরকারকে চিঠি দিচ্ছি, কেউ বসছেন না, এত আধিকারিক আছে, আপনারা তো বসতে পারতেন ওদের। এবং ছাত্রদের বলবো, রিজিডিটির কোনো জায়গা নেই, কোনো ডগমেটিক অ্যাটিটিউড নয়। তার কারণ আপনারাই আগামী দিনে এইরকম একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আপনাদের বিহেভিয়ার, সেটা প্রত্যেককে ইনভাইট করবে, সেটাও কিন্তু আপনাদের দেখা প্রয়োজন। শিক্ষক এবং ছাত্রের যে সৌহার্দ্য বোধ, যে ভালোবাসা, তা যাতে প্রতিষ্ঠিত হয়। আমি ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি হিসাবে এই রাজ্যের এবং ভারতবর্ষের ছাত্র সংগঠনের আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলেছি। সেক্ষেত্রে আমার মনে হয়েছে, আমার সব থেকে বড় প্রশ্ন এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, রাজনৈতিক কর্মী হিসেবে নয়, আমি ছাত্রদের পাশে এসে একথাই বলতে চাই, পশ্চিমবাংলার ঐতিহ্যটা, পড়াশুনোর
কোনোভাবেই যাতে ব্যাঘাত না হয়, ছাত্রদের উপরে যেন দায়ভার না চাপে। আর সরকারে আপনারা আছেন, আপনাদের কাছেই মানুষ প্রশ্ন করবে, দায়িত্ব আপনাদের উত্তর দেওয়ার। কিন্তু তার মাঝেও যদি কোথাও কোনো রকম দেখা যায় যে তার কাটছে, কোনো জায়গায় সঠিকভাবে হচ্ছে না, আপনারা দয়া করে এটা আলোচনা করুন, বসুন। কিন্তু কোনোভাবেই শিক্ষার পরিবেশ যা নষ্ট হয়েছে, বাইরে ছেলেরা পড়তে চলে যাচ্ছে, সেই জায়গায় এটা বন্ধ করে সেই পরিবেশকে যাতে রক্ষা করা যায়। যারা অসুস্থ আছেন তারা যাতে তাদের স্পিডি রিকভারি হয়, তাদের পরিবাররা খুব অ্যাংজাইটিতে আছেন, এবং যারা বাবা মা এই রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে পড়ে ছাত্রছাত্রী, তাদের বাবা মাও ট্রমায় ভুগছেন। অতএব এটাও আমি বলবো, সবাই সেই ট্রমাটা কাটিয়ে দেওয়ার দায়িত্ব শিক্ষা দপ্তরের, রাজ্য সরকারের। কিন্তু অনেক প্রশ্ন রাজ্য সরকারকেও কিন্তু উত্তর দিতে হবে। সেটার জন্য রাজ্য সরকার, আমি আবার আবেদন করব, এসে এই ছাত্রছাত্রীদের আপনারা দেখে যান যারা আহত হয়েছেন, এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসাবে যারা আছেন আপনারাও দেখুন, কারণ অন্য কেউ নয়, আপনারাই এই বাতাবরণ তৈরি করতে পারেন, এটাই আমার আবেদন। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।